চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, বলছে যেন গায়ের রাখাল একটু খেয়ে। মন যখন হয় ভার, তখন ঘর ডাকে বারবার। এই ব্যস্ত শহরের জীবনটাকে প্রতিদিন একটু একটু করে আমরা আয়ত্ত করতে শুরু করি। তারপর কোথাও যেন এক সময় গিয়ে মনে হয় আমরা যেন হাঁপিয়ে উঠছি। সকালে প্রচণ্ড তাড়াহুড়ো, গাড়ির হর্ন, মানুষের ভিড়, কাজের চাপ, সবকিছুর মাঝখানে কোথাও যেন নিজের অস্তিত্বটাই ক্লান্ত হয়ে পড়ে। হাজার মানুষের মাঝে থেকেও মনটা তখন খুব একা হয়ে যায়। আর ঠিক সেই সময় বুকের ভিতরে একটা অদ্ভুত অনুভূতি বলে ওঠে, চল এবার বাড়ি ফিরে যাই। শহরের কংক্রিটের দেয়াল সবকিছু পেরিয়ে গ্রামের রাস্তার দিকে যখন যাত্রা শুরু হয়, তখন মনটা ধীরে ধীরে হালকা হতে থাকে। চলন্ত গাড়িতে বসে বাইরের দৃশ্যটা দেখতে বেশ লাগে। বাইরের চলন্ত পথঘাট, দূরে নীল আকাশ, সবটাই দেখতে দেখতে মনে হয় এই পথটা যেন কোনো সাধারণ রাস্তা নয়, এটা হলো নিচের শিকড়ে ফিরে যাওয়ার রাস্তা। রাস্তা যেন আর শেষ হতে চায় না। প্রতিটা মিনিট তখন এক একটা যুগের মতো লাগে। মনে হয় শুধু একটাই চিন্তা, কখন বাড়ি পৌঁছবো। শহরের ধোঁয়া মাখা বাতাস ছেড়ে যখন গ্রামের মাটির গন্ধ নাকে আসতে লাগে, তখন মনে হয় আহা, এটাই তো শান্তি। দূরে সবুজ ধান ক্ষেত্র, মাঠে সরু রাস্তা, পুকুরের ধারে দুলতে থাকা নারকেল গাছ, বিকেলের হালকা হাওয়া, সবকিছু যেন আপন করে বুকে টেনে নেয় আমাকে। ক্রমশ যখন একটু একটু করে বাড়ির দিকে এগোতে থাকি, তখন বুকের ভিতরটা কেমন যেন করে। সেই চেনা রাস্তা, পথঘাটগুলো আজও যেন আমার জন্য অপেক্ষা করছে। একদিন যে রাস্তাঘাটে অবাধ বিচরণ করতাম, আজ সেই জায়গায় যেন নতুনত্বের ছোঁয়া। গধূলির নীল আকাশে আবির মাখা সূর্যিমামাকে কতদিন দেখিনি গ্রামের নিস্তব্ধতা, কতদিন অনুভব করিনি গ্রাম বাংলার মৃদুমন্দ বাতাসের মিষ্টি আলিঙ্গন। আর সেই জন্যই যখনই মন হবে ভার, তখনই বাড়ি ফিরে আসবো বারবার বারবার তুমি বারবার। সারপ্রাইজটা দিলে কেন? তুমি তো সকাল থেকে বলতে পারতে। আমি নিজেও জানতাম না যে আমার কখন ছুটি হবে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমি গতকাল সন্ধ্যের পরে বাড়িতে এসেছি। আজকে সকালবেলা একটা নতুন আমেজ, সকলের সঙ্গে দেখাশোনা, আর আপনাদের মতো দর্শকের আসন থেকে গ্রাম বাংলার এই চিত্রগুলো আপনাদের মতন করেই আমি দেখতাম, সেটা এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। আর সবথেকে বড় কথা যেটা বেশি ভালো লাগছে, আমার ছোটো ভাই অনিমেষ, তার স্বপ্ন ধীরে ধীরে সত্যি হচ্ছে। ধীরে ধীরে তার বিভিন্ন রকম বাধা বিপত্তি কাটিয়ে এসে উঠছে। তার এই পোলট্রি ফার্ম সে যতটুকু বানিয়েছে, আমি প্রথমবার এসে দেখছি চোখের সামনে থেকে। আমি যখন বাড়ি থেকে গিয়েছিলাম তখন এরকম অবস্থা আমি কিছুই দেখে যাইনি, শুধু মাটি তোলা ছাড়া। তো সেটা একটা আনন্দের বিষয়, সেই সঙ্গে বাড়ির সকলের সঙ্গে খুব আনন্দ করছি। আর আপনাদের সকলের সঙ্গে কথা বলতে পারছি, গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যটাকে দেখতে পাচ্ছি। বলা ভালো আমি খুব আনন্দে আছি। আর পরবর্তী কী কী ক্লিপিং জানি না যে ক্যামেরা ধারণ করতে পারবো, সবটা আপনাদের সঙ্গে দেখাবো। ততক্ষণের জন্য আশা করবো আপনারা সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, নতুন দর্শক বন্ধু যারা প্রথমবারের জন্য এক্ষুনি দেখছেন, তাদেরকে বলবো যে একটু সাবস্ক্রাইব করে দিন, আমাদের বন্ধু হয়ে যান, কারণ আপনাদেরকে নিয়ে আমাদের ভাবলা হবে। চা বসিয়েছি, ভাই আর আমি দুজনে এখন চা খাই। আর কেউ মোটামুটি খায় না, সবাই বলছে শীতকাল পড়লে চা খাবো। তো দুজনের জন্য চা বসিয়ে দিয়েছি, তার মধ্যে এতে একটু চিনি আর জল এই যে ফুটছে। এখানে দুজনের কাপে চা ঢেলে নিয়েছি, ওর ভাইকে ডাকবো চা খাওয়ার জন্য। এক কাপ চা খেয়ে রান্নাঘরের এঁটো বাসন বার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর তার আগে থেকে বালতিতে একটু মাটি জল একসঙ্গে করে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে এখন এই জায়গাটা আমি পোঁছ দিয়ে নেব। পুরো রান্নাঘরটা ভালোভাবে আমি পোঁছ দিয়ে নিয়েছি। এবার যাব ঘাটে বাসন মাজতে। বালতিতে আমার কিছু জামা কাপড় ভেজানো আছে, আর ডেস্কিতে মার কিছু কাপড় ভেজানো আছে, এইগুলো কাচবো। তবে তার আগে এই যে
ঘাটে চলে এসেছি বাসন মাজার জন্য। বাসনগুলো মেজে ধুয়ে একটা পাত্রের মধ্যে ভরে রেখে দিয়েছি। রান্নাঘরটা শুকনো হলে রান্নাঘরে নিয়ে একেবারে বাসনের র্যাকে রেখে দেবো। জিনিসপত্রগুলো কাঁচা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এবার মেলিয়ে দেবো। যে গর্তটায় মাছের খাবার ভেজাতাম সেই গর্তটা বাগানের চারিপাশ করে ড্রেন করা হয়ে গেছে, যে কারণে ওখানে খাবার ভেজালে একটু বর্ষা হলে সমস্ত জল ওই গর্তটা গিয়ে জমবে। তাই এখানে আবার একটা নতুন করে গর্ত করছি যেখানে মাছের খাবার ভেজাবো। ওধারে গর্ত কাটছি, কোদাল দিয়ে কোপাতে কোপাতে দম লেগে যাচ্ছে, তখন একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নিয়ে নিয়ে অন্য কাজ করছি যেগুলো সহজে করা যাবে। যেমন কয়েকদিন বৃষ্টি হতে এই মুরগি ঘরের উপরে তো পেপার দেওয়া, এখানে জল জমে গেছিলো, তাই ওই যে ওদিকে পেপারটা সরিয়ে দিয়েছি আর এই ছোট মুরগির ঘরের পেপারটা এখন সরাবো। কি হবে তোমার সঙ্গে? তোরা কেমন আছিস বল? হ্যাঁ ভালো আছি। ওই ঘরে ছোট চারটে রেডা নিয়ে এসো। তুমি এতদিন আসোনি কেন? হ্যাঁ, আমি কাজকর্ম করছিলাম, কলকাতায় ব্যস্ত থাকি। তোদের পড়াশোনা সব কেমন কেমন হচ্ছে? ভালো হচ্ছে? চল, ঠিক আছে। মিলিয়ে দিক আসো, সবার হাতে দুটো করে দিয়ে এসো, দুটো করে মাছ। সব ভালো থাকিস। হ্যাঁ, যা বাড়ি যা। আপাতত মাছের খাবার ভেজানোর মতো একটা গর্ত আমি কেটেছি, ভিজিয়ে এক আধবার দেবো। তারপর বাবার কাছে বলেছি তুমি একটু সময় করে এই গর্তটাকে আরো সুন্দর করে দেবে, কারণ বাবা যেভাবে সুন্দর করতে পারে সেটা আবার আমি পারবো না। কারণ এক আধবার খাবারটা ভেজানো যাবে সেইভাবে করতে পেরেছি। এর থেকে আর বেশি ডিপও করবো না, এরকম একটু ছোট থাকবে। বাজারে ব্যাগ। চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, বলছে যেন গায়ের রাখাল একটু খেলে যায়। চল আমি আসছি। বাবা এই তলাটায় কিছু মোটামুটি একটু বড় কাঠ সেইটা দিয়ে দিয়েছে এক প্রস্তুত। এবারে এই যে পাতা আর কচি ছোট ছোট ডাল আছে, এইগুলো আমি বোঝা করে নিয়ে এর উপরে রাখবো। যে পালাগুলো ছিল ছোট ছোট কুচি পালা, সেগুলো ওখানে দিয়ে দিয়েছি। আর অল্প কিছু ঝুড়ো পাতা আছে যেগুলো উনুন ধরানোর সময় হাতের কাছে লাগবে, সেগুলোকে এক কোণায় রেখে দিচ্ছি।
রান্নাঘরটা একটু গুছিয়ে কয়েকটা কাঠ উনানের ধারে নিয়ে নিয়েছি। একটু এবার এই যে কড়াই পোঁছ দিয়ে নেবো কড়াইয়ের পেছনটা। সকালে তো চা করেছিলাম, ভাইয়ের 1 কাপ আর আমার 1 কাপ, বিপ্লব বাবুর জন্য আর করিনি, তখন ঘুম থেকে ওঠেনি। তারপরে ভাইকে চা খাওয়ার জন্য ডাকছি, ভাই বাড়ি নেই। পরে ফোন করে শোনা হলো ওর এক বন্ধুর পোলট্রি ফার্ম আছে, সেখানে ও ওই তাঁবু তুলছে, সেখানে গেছে তাঁবু তুলতে। ব্যাস, পোঁছ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চল বাড়ির দিকে চল। আমার একজন মাসিমা এই কৌটাগুলো আমাকে উপহার দিয়েছে। তো এই নতুন কৌটায় এখন মশলা ভরবো, ভরে আর রেখে দেবো। যখন আমি রান্নার ভিডিও করব তখন এই কৌটাগুলো ব্যবহার করব, আর যখন এমনি রান্না বান্না করবো তখন আমার যে সেট আপ আছে ওটা দিয়েই। কারণ এখানে তো উনানে রান্না করি, কালি তেলচিট এগুলোতে হয়। তো যখন ভিডিও করবো তখন এইগুলো তাহলে আমাকে একটু কম পরিষ্কার করতে হবে, আর জিনিসটাও আমার ভালো থাকবে। এবারে এর মধ্যে একটু হলুদ ভরে নেব। আর এই হলুদটা আমাদের বাড়িরই হলুদ, গতবারের। এবারের হলুদটা এখনও আমরা ব্যবহার করিনি। গতবারের হলুদটা কিছুদিন হলে শেষ হয়ে যাবে, তারপরে এবারের যে নতুন হলুদ কুটিয়ে এনেছে সেটা ব্যবহার করব। এবার এর মধ্যে একটার মধ্যে জিরে ভরবো, গোটা জিরে। এর মধ্যে ভরবো গোটা হলুদ। এর মধ্যে কালো জিরে রাখবো। এখানে মিক্সড গরম মশলা আছে, এগুলোকে আমি ঢেলে একটু কৌটায় বেছে ভরে নেব। মৃদুমন্দ বাতাসে গাছেরা মাথা দোলাচ্ছে, চারিদিকে কিচিরমিচির পাখির আওয়াজ কানে ভেসে আসছে। তার মাঝখানেও কোথাও যেন একটা গ্রাম তার নিজস্ব নিস্তব্ধতায় আমাকে যেন মুগ্ধ করছে। সকাল থেকে ঝলমলে আলো, যদি হাওয়া না হতো তাহলে হয়তো একটু গরম অনুভব করা যেত, কিন্তু ঝিরঝির বাতাসে সেটা একেবারেই অনুভব করতে দিচ্ছে না। সব কিছু মিলিয়ে গ্রাম বাংলার আজকের পরিবেশ খুবই মনোরম এবং আরামদায়ক। আর সেই সঙ্গে সঙ্গে বলা ভালো, অনেক দিন পরে গ্রাম বাংলার এই প্রাকৃতিক পরিবেশের মাঝখানে নিজেকে যেন নতুন করে খুঁজে পাচ্ছি। আর সবটাই ক্যামেরাবন্দি হচ্ছে আপনাদের জন্য। সামনের বিস্তীর্ণ ফাঁকা মাঠ আমার এখনও ভালো করেই মনে পড়ে যে এই মাঠে গেল বছর
যখন ধান চাষ হয়েছিল তখন আমরা সকলে কী না মেহনত করেছিলাম, আর আজকের সেই মাঠের এক প্রান্তে বসে সেই কথাগুলো সবটাই মনে পড়ছে। আর ওই যে দেখুন দূরে আমার ছোট ভাই অনিমেষের স্বপ্ন মাথা তুলে একটু একটু করে বেড়ে উঠছে। একদিন হয়তো ওই পোলট্রি ফার্মটা আকাশচুম্বিত করবে। হয়তো সেটা দেখা যাবে না, হয়তো সেটা অনুভব করতে হবে। গুড মর্নিং। তোর মতো বয়সে আমি লকিন্দার হতাম। শিল্পা শুধু অনুষ্ঠানের জন্যই ওর মাথাটা নেড়া হতে পারেনি, অনুষ্ঠান শেষ শিল্পা নেড়া হয়ে গেছে। কোটি টাকার রাজকোষও হার মানায় গ্রাম বাংলার এই ছোট ছোট আনন্দের কাছে। মাটির গন্ধে ভরা ভরপুর আনন্দ, আড্ডা, খেলাধুলো, মৃদুমন্দ বাতাস আর মনের সুখে মিশে যাওয়া একে অপরের সঙ্গে। শহরের বড় বড় আলোয় হয়তো চোখে আনন্দ দেয়, কিন্তু গ্রামের সেই সরল হাসি মনকে শান্তি দেয়। এখানে এক কাপ চায়ের সঙ্গে মিশে থাকা মানুষের ভালোবাসা আর এক থালা গরম ভাতে লুকিয়ে আছে হাজারো সুখের স্মৃতি। এই গ্রাম বাংলায় ফিরে আসার অনেক কারণ আছে, তার মধ্যে আরো একটা সুন্দর কারণ হলো আমার সঙ্গী। জীবনের হাজার ব্যস্ততার মাঝখানেও যার কাছে ফিরে এলে মনটা শান্ত হয়ে যায়, যার সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে পুরো পৃথিবীর সমান মনে হয়। গ্রামের এই মাটির পথ, খোলা আকাশ, সন্ধ্যার নরম হাওয়া, সবকিছুর মধ্যেও বেশি সুন্দর হয়ে ওঠে তার উপস্থিতি। তাই তো মন যখন হয় ভার, তখন বারবার মনে হয় তুমিই ডাকো বারবার।